আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই বাসায় ভালো আছো। তো আজকে আমরা মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনলাইন স্কুলের বিশেষ ক্লাসে এসেছি। আজকের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান। তো এখন আমি তোমাদের জন্য যেটা আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তো আসলে আমাদের চারিদিকে যত বস্তু আছে সব কিছুই পদার্থ। সেক্ষেত্রে আমরা জানি সাধারণত পদার্থ হচ্ছে তিন ধরনের, কঠিন, তরল ও বায়বীয়। তো এখন সেক্ষেত্রে এই কঠিন, তরল, বায়বীয় পদার্থগুলোর ভিতরে আবার কিছু আছে মৌল, আবার কিছু আছে যৌগ। তো সেই ক্ষেত্রে এখন আমরা জানবো যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ এই দুইটা পদার্থ সম্পর্কে। তো সেক্ষেত্রে মৌলিক পদার্থ, যে সকল পদার্থকে যদি আমরা বিশ্লেষণ করি কোনো পদার্থকে, তাহলে যদি ওই পদার্থটা ছাড়া আর কোনো পদার্থ না পাওয়া যায় তাহলে সেই পদার্থটাকে আমরা বলবো মৌলিক পদার্থ। যেমন ধরো অক্সিজেন, অক্সিজেনকে যদি আমরা বিশ্লেষণ করি O2, তো সেক্ষেত্রে এখানে শুধু অক্সিজেনই পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা কি পাবো? অক্সিজেনকে বিশ্লেষণ করলে অক্সিজেনের দুইটা পরমাণু পাবো, অক্সিজেন এবং অক্সিজেন। তো সেই ক্ষেত্রে অক্সিজেনটা হচ্ছে একটা মৌলিক পদার্থ এবং এটাকে যখন আমরা বিশ্লেষণ করলাম তখনও কিন্তু এই অক্সিজেন এবং অক্সিজেনই পেলাম। তো সেই ক্ষেত্রে মৌলিক পদার্থ আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে মৌলের অণু আর একটা হচ্ছে মৌলের পরমাণু। তো সেই ক্ষেত্রে যেমন ধরো এই যে এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেনের অণু, কারণ এখানে দুইটা অক্সিজেন একত্রে আছে, তো এটাকে বলছি আমরা মৌলের অণু। ঠিক একইভাবে আমরা যখন এই অণুটাকে ভাঙলাম তখন দুইটা পরমাণু পেলাম, একটা হচ্ছে অক্সিজেন পরমাণু, ঠিক সেম এটাও আরেকটা অক্সিজেনের পরমাণু। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এছাড়া শুধু মৌল যেগুলো আছে আমাদের, আমরা জানি যে এখনো পর্যন্ত 118টি মৌল আবিষ্কার হয়েছে। তো সেক্ষেত্রে এই 118টি মৌল প্রত্যেকটাই হচ্ছে মৌলিক পদার্থ। তো সেই ক্ষেত্রে বর্তমানে পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই যে মৌলিক পদার্থ, এই 118টা মৌলিক পদার্থকে আমরা বিভিন্ন নামে চিনি, কারণ তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা নাম আছে। তো সেই ক্ষেত্রে যেমন ধরো হাইড্রোজেন, তো এই যে হাইড্রোজেন নামটা, এটাকে যদি আমরা বানান করে লিখি হাইড্রোজেন, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি সংক্ষেপে লিখি, তো সেই ক্ষেত্রে লিখতে হয় শুধু এইচ। এইটা হচ্ছে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ, যেটাকে আমরা বলি মৌলের প্রতীক। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ঠিক সেম প্রত্যেকটা মৌলিক পদার্থের কি আছে? সংক্ষিপ্ত রূপ আছে। এই সংক্ষিপ্ত রূপগুলোকে আমরা বলছি মৌলের প্রতীক। সেক্ষেত্রে 118টা মৌলের প্রত্যেকের কি আছে? আলাদা আলাদা প্রতীক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেমন আয়রন Fe, তারপরে সোডিয়াম Na। এই ক্ষেত্রে আমি আয়রন বললাম বাট লিখলাম কিন্তু Fe, সোডিয়াম বললাম লিখলাম Na। তো এই ক্ষেত্রে এগুলো মৌলিক পদার্থ, বাট এদের নাম যেটা আমি বললাম আয়রন, আয়রন তো আমরা যদি বাংলায় বলি সেক্ষেত্রে আয়রনের সাথে Fe আমরা মিল পাচ্ছি না। তো আসলে কি এগুলো হচ্ছে এই সকল মৌলিক পদার্থের ল্যাটিন নাম। তো ব্যাপারটা হচ্ছে কি, কোনো মৌলের যদি ল্যাটিন অথবা ইংরেজি নাম আমরা সংক্ষিপ্ত আকারে লিখি, সেটাই হচ্ছে মৌলের কি? মৌলের প্রতীক। তো এই কারণে আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, আর এটার সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি? Fe। ঠিক একইভাবে সোডিয়াম, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে Na, এটার ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, নেট্রিয়াম থেকে এখানে এসেছে সোডিয়ামের Na। তো আমরা মৌলিক পদার্থ সম্পর্কে জানলাম। এখন আমরা দেখছি এখানে আমাদের আছে যৌগিক পদার্থ। আচ্ছা, যৌগিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেই সকল পদার্থকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন পানি, আমরা পানির সংকেত সবাই জানি, সেটা হচ্ছে H2O। তো এটাকে যদি আমরা বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে আমরা দেখছি পানিকে বিশ্লেষণ করলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো জিনিস পাই। তো সেই ক্ষেত্রে এই যে পদার্থটা, যেটাকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ, যেমন হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ আমরা পাই, সেই ক্ষেত্রে এই পানি হচ্ছে কী ধরনের পদার্থ? যৌগিক পদার্থ। এবং যৌগিক পদার্থকে ভাঙলে কী পাওয়া যায়? মৌলিক পদার্থ পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা যখন পানির কথাটা বলি, আসলে কিন্তু আমরা পানির একটার কথা বলি না, এক গ্লাস পানিতে কিন্তু আমরা দেখি অনেক অসংখ্য পানি আছে। তো এই অসংখ্য পানির কণা থেকে যদি আমরা একটা মাত্র পানির কণা নিতে পারতাম, সেটা হচ্ছে পানির অণু। অর্থাৎ যৌগিক পদার্থের ক্ষুদ্রতম যে কণাটা থাকে সেটাকে বলা হয় অণু। তো সেক্ষেত্রে আমরা কি বলছিলাম? যৌগিক পদার্থ। অর্থাৎ যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেগুলো হচ্ছে
যৌগিক পদার্থ। আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে বলছি আমরা কি? অণু। আবার অণু, এখানে আমরা যখন অণুকে বিশ্লেষণ করলাম তখন আমরা কি পেয়ে গেলাম? দুটো পরমাণু পেয়ে গেলাম। পরমাণু বলতে আসলে এগুলো অণু, অণুগুলোকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? পরমাণু পাবো। যেমন হাইড্রোজেনের অণুকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন পরমাণু, অক্সিজেনকে বিশ্লেষণ করলে অক্সিজেন পরমাণু। এভাবে আমরা যৌগিক পদার্থ পেলাম আর পরমাণু পেলাম। তো এখন এই যে আমরা পানি লিখলাম, আমরা সাধারণত পানি বাংলায় বলি, ইংরেজিতে বলি ওয়াটার। তো সেই ক্ষেত্রে এটাকে রাসায়নিকভাবে আমরা কীভাবে প্রকাশ করব? রাসায়নিকভাবে যখন আমরা সংক্ষিপ্ত আকারে লিখলাম, এটাই হয়ে গেল এই যে যৌগিক পদার্থ বা এই যে অণুর কি সংকেত। অর্থাৎ যৌগিক পদার্থের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা বলতেছি কি, অথবা অণুর যে সংক্ষিপ্ত রূপ সেটাকে বলছি আমরা কি? সংকেত। আমরা যেরকম বলেছিলাম যে মৌলিক পদার্থ বা পরমাণুর যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে প্রতীক, ঠিক সেম যৌগিক পদার্থ বা অণুকে যদি আমরা সংক্ষিপ্তভাবে লিখি তখন সেটাকে আমরা বলবো সংকেত। তো এখন আমরা এই যে অধ্যায়টা শুরু করলাম সেখানে আমরা বলেছিলাম যে পদার্থের গঠন। আসলে পদার্থের ভিতরে কি থাকে সেগুলো জানার জন্যই আমরা এই আলোচনাটা শুরু করলাম। তো সেক্ষেত্রে আমরা জানি যে পদার্থের ভিতরে কি আছে? মৌলিক পদার্থ আছে, যৌগিক পদার্থ আছে, এবং মৌলকে বিশ্লেষিত করলে সেখানে আবার আমরা কি পাই? পরমাণু পাই। আবার যৌগকে যদি বিশ্লেষিত করি তাহলে আমরা অণু পাই। অণুকে যদি আবার বিশ্লেষণ করি তাহলে আমরা আবার কি পাবো? পরমাণু পাবো। তো এতটুকু পর্যন্ত আমাদের সবার মানে বোঝার মধ্যে আছে। তো কিন্তু তারপর যদি আমরা বলি যে আমরা পরমাণুকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? তো সেই ক্ষেত্রে আমরা পরমাণুর অভ্যন্তরের বিভিন্ন কণাগুলো পাবো। এদের ভিতরে বিভিন্ন রকমের কণা আছে, বিভিন্ন স্থায়ী কণিকা আছে, অস্থায়ী কণিকা আছে। তার ভিতরে যেগুলো স্থিতিশীল বা সবসময় পরমাণুর অভ্যন্তরে থাকে সেগুলো হচ্ছে কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো তার মধ্যে আমরা ইলেকট্রনকে সংক্ষেপে ই মাইনাস দ্বারা প্রকাশ করি, প্রোটনকে পি প্লাস দ্বারা প্রকাশ করি এবং নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করি। তো সেই ক্ষেত্রে ইলেকট্রনের নিজস্ব আধান আছে। সেটা কোন ধরনের আধান? তার হচ্ছে চার্জ হচ্ছে ঋণাত্মক বা মাইনাস। প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক বা প্লাস বা পজিটিভ, আর নিউট্রনের কোনো চার্জ নেই। তো ইলেকট্রনকে আমরা সাধারণত সংক্ষেপে ই মাইনাস দ্বারা প্রকাশ করি। ঠিক সেম প্রোটনকে আমরা পি প্লাস দ্বারা প্রকাশ করি, নিউট্রনকে ছোটো হাতের এন দ্বারা প্রকাশ করি। তো এই যে কণাগুলো সেগুলো হচ্ছে পরমাণুর অভ্যন্তরের কণা। এগুলোর প্রত্যেকেরই নিজস্ব চার্জ আছে বা আধান আছে এবং তাদের প্রত্যেকের নিজস্ব ভর আছে। যেমন ইলেকট্রনের যে সত্যিকার ভর সেটা হচ্ছে কত? 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এই সংখ্যাটা এতই ক্ষুদ্র যে সেটাকে আমরা সাধারণত নগণ্য ধরি বা শূন্য ধরে নিই। আচ্ছা, আবার প্রোটনের যে ভর সেটা হচ্ছে তার সত্যিকার ভরটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। তো সেটাকে আমরা আপেক্ষিকভাবে 1 ধরে নিই। ঠিক সেম নিউট্রনের যে ভরটা সেটাও এই হাইড্রোজেনের ভরের কাছাকাছি হওয়ার কারণে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম হওয়ার কারণে এটাকেও আমরা 1 ধরে নেই। এগুলো হচ্ছে তাদের নিজস্ব সত্যিকার ভর, আর এগুলো হচ্ছে আপেক্ষিক ভর যেগুলো আমরা ধরে নিই। ঠিক সেম তাদের যে আধান আছে সেই ক্ষেত্রে এই আধানটাকে আমরা 1.67 ইন্টু 10⁻19 কুলম, এটা হচ্ছে ইলেকট্রনের নিজস্ব আধান, যেটা হচ্ছে মাইনাসের। এটাকে আমরা -1 ধরে নিই, কারণ এত বড় সংখ্যাটা আমাদের বারবার লিখতে গেলে অনেক সমস্যা হওয়ার কারণে আমরা সহজে হিসাব করার জন্য এই আধানটাকেই 1 ধরে নিয়েছি। এটা হচ্ছে -1। ঠিক সেম প্রোটনের যে সত্যিকার আধান সেটা হচ্ছে কত? প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম, যেটা হচ্ছে +1। এটাকে আমরা +1 ধরে নিই। আর নিউট্রন যেটা, সেটার কোনো আধান নেই, তাই তার আধান হচ্ছে 0। এ হচ্ছে বিষয়টা। তো এখন পরমাণুর অভ্যন্তরের কণিকাগুলোর পরে আমরা যেটা জানবো যে একটা পরমাণুর পরিচয় আমরা কীভাবে পেতে পারি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পরমাণু, যেমন এই যে আমরা 118টা মৌলিক পদার্থের কথা বলেছিলাম, সেগুলোকে বিশ্লেষণ করলে শেষ পর্যন্ত আমরা বলেছিলাম যে পরমাণু পাবো। তো সেই ক্ষেত্রে 118টা মৌলের যে পরমাণু আছে এগুলার প্রত্যেকেরই আলাদা আলাদা পরিচয় আছে। একটা ক্লাসের যেমন বিভিন্ন স্টুডেন্টের একটা নিজস্ব আইডি থাকে, যেটাকে আমরা রোল নং বলি। সেক্ষেত্রে আমরা রোল 1 বললে যেরকম ক্লাসের রোল 1কেই চিনি, এছাড়া অন্য কাউকে চিনি না, ঠিক সেম এখানেও প্রত্যেকের পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা হওয়ার কারণে প্রত্যেকের পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা প্রত্যেককে আলাদা আলাদা করে চিনতে পারবো। এটা হচ্ছে একটা পরমাণুর নিজস্ব পরিচয় বা স্বকীয়তা। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা কি, একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক সেই ততগুলো প্রোটনই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। অর্থাৎ পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে কি সংখ্যা? একটা পরমাণুর প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। তো সেই ক্ষেত্রে যদি কোনো পরমাণুতে একটা মাত্র প্রোটন থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে তার পারমাণবিক সংখ্যা 1, যেমন হাইড্রোজেন। ঠিক সেম তার পরের জন যাকে বলি আমরা হিলিয়াম। হিলিয়ামের মধ্যে পরমাণুতে প্রোটন থাকবে 2টা, যেই কারণে তাকে আমরা তার পারমাণবিক সংখ্যা বলবো কত? 2।
এইভাবে 118টা মৌলের প্রত্যেকেরই আলাদা আলাদা প্রোটন সংখ্যা আছে, যেটা হচ্ছে তাদের কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাকে আমরা আবার সংক্ষেপে যখন লিখি তখন তাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তো এই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এরপর আসছে আমাদের ভর সংখ্যা। তো আমরা জানি যে পরমাণুর ভিতরে কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। তো যেহেতু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তাদের নিজস্ব ভর আছে, অর্থাৎ সেক্ষেত্রে পরমাণুরও কি আছে? নিজস্ব একটা ভর আছে। তো সেই ভরগুলো কাদের সমষ্টি হবে? অবশ্যই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। তো যে ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রন যেহেতু খুবই ইলেকট্রন ভর যেহেতু খুবই নগণ্য, তো সেক্ষেত্রে এটাকে আমরা শূন্য ধরে নিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এই একটা পরমাণুর ভর মানে হচ্ছে তার প্রোটন এবং নিউট্রনের ভরের সমান। তো সেই ক্ষেত্রে ভর সংখ্যা কথাটার অর্থ হচ্ছে কি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তো আমরা লিখতে পারি ভর সংখ্যা সমান সমান হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। অর্থাৎ কোনো একটা পরমাণুর ভর সংখ্যা যখন আমরা হিসাব করব তখন তার ভিতরে কতটি প্রোটন আছে এবং কতটি নিউট্রন আছে, এই দুইটার যোগফলটাই হবে আমাদের কিসের সংখ্যা? এই পরমাণুটার ভর সংখ্যা। যেমন ধরো আমরা যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়াম তার প্রোটন হচ্ছে 11, কারণ আমরা জানি 11 নম্বর যে পরমাণুটা আছে বা 11 নম্বর যে মৌলটা আছে সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে আমাদের সোডিয়াম। তো সোডিয়ামের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 11। ঠিক সেম আমরা জানি যে নিউট্রন হচ্ছে তার, সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 12। তো সেই ক্ষেত্রে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে কত? সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। আচ্ছা, ঠিক সেম এভাবে যদি আমাদের কোনো পরমাণুর ভর সংখ্যা দেওয়া থাকে সেখান থেকে আমরা নিউট্রন সংখ্যা বাদ দিলে প্রোটন সংখ্যা পেতে পারি, অথবা কোনো পরমাণুর যদি ভর সংখ্যা দেওয়া থাকে, নিউট্রন সংখ্যা দেওয়া থাকে সেখান থেকে প্রোটন সংখ্যা দেওয়া থাকে সেখান থেকে আমরা নিউট্রন সংখ্যাও বের করতে পারবো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রতীক দেখে সেখান থেকে কি কি বোঝা যায় সেই সম্পর্কে একটা সামান্য ধারণা নিব। যেমন ধরো আমরা যদি লিখি সোডিয়াম Na, তারপর এখানে সোডিয়ামের বাম পাশে নিচে যদি আমরা একটা সংখ্যা লিখি আর উপরে যদি একটা বাম পাশে সংখ্যা লিখি, এই যে এটা হচ্ছে একটা প্রতীক। এই প্রতীকটা দিয়ে আমরা কি কি বুঝলাম? সেক্ষেত্রে সোডিয়াম প্রথমেই আমরা বুঝছি যে এটা হচ্ছে সোডিয়ামের প্রতীক। আর সবসময় মনে রাখতে হবে যে কোনো একটা প্রতীকের বাম পাশে নিচে যেই সংখ্যাটা থাকে সেটা হচ্ছে তার প্রোটন সংখ্যা। এটি হচ্ছে তার প্রোটন সংখ্যা Z। ঠিক সেম যখন একটা পরমাণুর ওপরে বাম পাশে ওপরে যে সংখ্যাটা থাকে কোনায় সেটা হচ্ছে তার ভর সংখ্যা। তো ভর সংখ্যাকে আমরা আবার সংক্ষেপে এ দ্বারাও প্রকাশ করি। তো সেক্ষেত্রে একটা প্রতীক দেখে আমরা কি বুঝবো? যে যদি প্রতীকের উপরে বাম পাশে কোনো সংখ্যা লেখা থাকে বা দেয়া থাকে সেটা হচ্ছে ওই পরমাণুটার ভর সংখ্যা, আর যদি বাম পাশে নিচে কোনায় কোনো আমাদের সংখ্যা দেয়া থাকে সেটা হচ্ছে কি সংখ্যা? তার প্রোটন সংখ্যা। আচ্ছা, তো এখন আমাদের এরকম আরও প্রতীক থাকতে পারে যেখানে আমাদের একটু ভিন্ন রকম থাকতে পারে। যেমন ধরো সোডিয়ামের উপরে যদি আমরা একটা প্লাস দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে আমরা বুঝতেছি যে এখানে যে সোডিয়ামটা আছে, সোডিয়ামের ওপরে একটা চার্জ আছে সেটা হচ্ছে ধনাত্মক চার্জ। তো এইটা দিয়ে আমরা কি বুঝি? আসলে বিষয়টা হচ্ছে কি, এখানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন কি আছে? কম আছে। কম থাকার কারণে সেই ক্ষেত্রে আমরা যদি এইটার জন্য ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের হিসাবটা কীভাবে করব? তো দেখো আমরা এখানে যদি লিখি, যেমন ধরো এইটার ভর সংখ্যা A সমান সমান আমাদের কত দেয়া আছে? 23 দেয়া আছে। এইটার প্রোটন সংখ্যা বা জেড পারমাণবিক সংখ্যা যেটা, এটা কত দেয়া আছে? আমাদের 11 দেয়া আছে। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা যদি বের করি সেই ক্ষেত্রে আমরা জানি যে এখান থেকে একটা ইলেকট্রন সরে গিয়েছে, তাহলে এমনি কিন্তু আমরা জানি যে একটা পরমাণুতে যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটাই কি থাকে? প্রোটন থাকে। তো সেক্ষেত্রে তার ইলেকট্রন থাকার কথা ছিল কত? 11। বাট যেহেতু একটা ইলেকট্রন সরে গিয়েছে তাহলে এখান থেকে 11 থেকে একটা ইলেকট্রন বাদ দিলে তার ইলেকট্রন সংখ্যা বর্তমানে কত? 10। আচ্ছা, তাহলে প্রোটন সংখ্যা এখন কত আছে? প্রোটন সংখ্যা কোনো পরমাণুর চেঞ্জ হবে না। পরমাণুর প্রোটন সংখ্যা চেঞ্জ হলে তো পরমাণু চেঞ্জ হয়ে যাবে, সোডিয়াম থাকবে না। যেহেতু সোডিয়াম পরমাণু আছে তাহলে সোডিয়াম পরমাণুতে প্রোটন আছে 11টি। আচ্ছা, তো এক্ষেত্রে আর তার মধ্যে নিউট্রন আছে কয়টি? যদি নিউট্রন আছে কয়টি বের করতে হয় তাহলে আমরা জানি নিউট্রন সংখ্যা মানে হচ্ছে আমাদের A - Z। তাহলে A আছে কত আমাদের? 23, আর
জেড কত আছে আমাদের 11, সুতরাং তার নিউট্রন সংখ্যা হচ্ছে কত 12। তো আজকে আমরা যেটা প্রথম থেকে আমরা আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে পদার্থের গঠন, পদার্থের মধ্যে কি কি পরমাণু আছে, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থকে যদি আমরা আবার বিশ্লেষণ করি তাহলে পাই পরমাণু। আবার যেটা হচ্ছে যৌগিক পদার্থকে বিশ্লেষণ করলে পাওয়া যায় অণু, অণুকে বিশ্লেষণ করলে আবার কি পাওয়া যায় পরমাণু। তো সেই ক্ষেত্রে মৌলিক পদার্থকে বা পরমাণুকে যদি আমরা সংক্ষিপ্ত রূপে প্রকাশ করি সেটাকে বলা হয় প্রতীক। তারপর যৌগিক পদার্থকে অথবা অণুকে যদি আমরা সংক্ষেপে প্রকাশ করি সেটা হচ্ছে সংকেত। আর আমরা জানি যে মৌলের অণু হচ্ছে দুই রকমের, অণু হচ্ছে দুই রকমের, মৌলের অণু এবং মৌলের পরমাণু, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পরমাণুর ভিতরে কি কি আছে সেটা সম্পর্কে জানছি আমরা। সেক্ষেত্রে পরমাণুর অভ্যন্তরে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকার ভিতরে স্থায়ী কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে সংক্ষেপে E- দ্বারা, প্রোটনকে P+ দ্বারা, নিউট্রনকে N দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা জানি তাদের আপেক্ষিক ভরগুলো হচ্ছে 0, 1, 1 এবং তাদের আধান হচ্ছে -1, +1, 0। আর আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে কি, কোনো পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা Z দ্বারা প্রকাশ করি। আর ভর সংখ্যা বলতে বুঝি আমরা কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টির যোগফল। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকবে।